ধন্যবাদ। আজকে আরিফুজ্জামান তুহিন এর কথাবার্তা অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি জিয়া হাসান, অর্থনীতিবিদ, গবেষক। তিনি ইন্টারিম সরকারের প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের পলিসি অ্যাডভাইজার ছিলেন। গত ১ বছর ধরে সেখানে কাজ করেছেন। আমরা আজকে তার সাথে কথা বলবো বিশেষত গত ১৬ বছর পরে যে বিএনপি ক্ষমতায় এসেছে, একটা দীর্ঘ স্বৈরাচার বিরোধী, একটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে একটা নতুন সরকার নির্বাচনের মধ্য দিয়ে একটা নতুন সরকার গঠন হয়েছে। আমরা আসলে জিয়া হাসানের কাছে জানতে চাইব যে দেশের বিদ্যমান আমলাতন্ত্র এবং যে নতুন সরকার, তাদের ভেতরে আসলে এই তাদের যে একটা বড় কর্মসূচি নিয়ে তারা এসেছে, যেটা তারা বলতে চায়, সেই কর্মসূচি তারা আসলে কিভাবে পালন করবে। জিয়া ভাই, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। তো আপনি যদি একটু বলতেন যে প্রথমত আপনার অভিজ্ঞতা কি গত ১২ মাসে আমাদের দেশের সরকার, আমলাতন্ত্র, তারা তো মানে হাসিনা চলে গেলেও তো আসলে শেষ পর্যন্ত আমলাতন্ত্র যায় না, মানে হাসিনার যে ন্যাকগুলা থাকে বা তার যে এক্সপেরিয়েন্স বা সে যেভাবে শাসন করতে চায়, আমলাতন্ত্র তো সেই পরিবর্তনটা আমরা আসলে দেখি না। ভেরি ট্রু। ধন্যবাদ আমাকে আপনার অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য। আমাদের অনেক এক যুগের পরিচয় কিন্তু আজকে দেখা হলো। হ্যাঁ, এক যুগের বেশি পরিচয়। তো না, ট্রু, এক্স্যাক্টলি, দ্যাট ইজ, আপনি একদম হার্ট অফ দি প্রবলেম হিট করছেন। বিগত এই যে ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন আমার কাছে একটা হতাশার জায়গা, কারণ পুরো একটা শেখ হাসিনার পতনের পরে যে একটা বিশাল একটা প্রত্যাশা ছিল, এই প্রত্যাশা পূরণ করার যে ম্যান্ডেটটা ওনাদের ছিল, এবং একই সাথে তাদের কিন্তু যথেষ্ট ফ্লেক্সিবিলিটি ছিল, চাইলেই ওনারা কিছু করতে পারেন। সাধারণ মানুষ ওয়াজ কমপ্লিটলি রেডি, কোনো ধরনের ইভেন আইন পর্যন্ত মানতে হবে না, এই ধরনের একটা সিচুয়েশন ছিল। কোনো সংসদ নেই, অ্যাকাউন্টেবিলিটি নেই। ওই ফ্লেক্সিবিলিটিটা অনুসারে ওনাদের ডেলিভারিটা ওয়াজ পুয়ার। আমি একটা মন্ত্রণালয়ে কাজ করছি, ক্রিটিসিজম অ্যাপ্লাইজ টু মি ফর মাই মিনিস্ট্রি অ্যাজ ওয়েল। সেখানে আমলাতন্ত্র ডেফিনেটলি মেজর রেসপন্সিবল। আমি আমার মন্ত্রণালয়ের কথা বলতে পারি, আসিফ নজরুল সাহেব, উনি 3টা মিনিস্ট্রি ওনার পোর্টফোলিও ছিল। আমাদের মিনিস্ট্রিতে উনি সর্বোচ্চ সপ্তাহে 3 দিন আসতে পারতেন, একবেলা থাকতেন। মোস্ট উইকসে উনি হয়তো বা 1 দিন আসছেন বা 2 দিন আসছেন। সো আলটিমেটলি আমার মিনিস্ট্রিটা আমি দেখছি আমলারাই চালাইছে। তো সেই জায়গায় আমলারা কি বাংলাদেশের গণমানুষের প্রত্যাশাকে ধারণ করতে পারছে? সেটা অনুসারে কি তাদের যেই শেখ হাসিনার আমলে বা তাদের যে ব্রিটিশ আমল থেকে আসা যে তাদের যে হিস্টেরিক ইনার্শিয়া, তাদের যেই মানে আচরণ, তাদের যে ডেলিভারি, কর্মপন্থা, কোনো কিছু কি পাল্টাইছে? আমি দেখি না, সেটা হয়নি। তো সেই দিক থেকে আমি ইন্টারিমের ফেইলার, অবশ্যই আমলাতন্ত্রের ফেইলার, কিন্তু আমি আবার আমলাদেরকে পূর্ণভাবে দায়ী করতে চাই না। বিকজ আমি এটাও দেখেছি যেখানে যেখানে পসিবল সেখানে কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্ট অ্যাটলিস্ট গত সরকারের সময়কালে চেঞ্জ করতে পারছে। তো সব কিছু মিলিয়ে আসলে বাংলাদেশে আমাদের সামহাও আমরা কখনোই অপটিমালি ডেলিভার করতে পারি না। আমাদের খুবই কম মানে ডেলিভার হয়, সেটাতে সন্তুষ্ট থাকতে হয় আর কি। কিন্তু যে আপনার সাথে শোয়ের আগে আমাদের আলোচনা হচ্ছিল যে বাংলাদেশে ধরেন সচিবালয়ের কাজের প্যাটার্ন কেমন হয়। একটা আদেশ গেছে সচিব সাহেবের কাছে, সচিব সাহেব সেটা মার্ক করে দিলেন, সেটা নিচে নেমে আসে একজন সিনিয়র সেক্রেটারি, তার হাত থেকে উঠতে উঠতে ৪-৫ ধাপ, এবং যতবার প্যাচ বাঁধে ততবার ওনাদের নোটশিটে সেটা যুক্ত হয়, হইতে হইতে বড় হয়, এবং সেই একটা সাধারণ একটা সিদ্ধান্ত নিতে দেখা গেল অনেক ক্ষেত্রে ৩-৪ মাস লেগে যায়, এবং অনেক ক্ষেত্রে আসলে হয়ও না। তো এইগুলো হচ্ছে দুনিয়াতে তো এইভাবে আর এখন কাজ হয় না। আমরা এইভাবে কাজ করি কেন? আপনারা তো সময় পাইলেন, আপনারা কোনো একটা পদ্ধতি কি দাঁড় করাইতে পারতেন না? না, এক্স্যাক্টলি। ফার্স্ট অফ অল আমি কিন্তু শুধুমাত্র আইএলওর দ্বারা নিয়োগপ্রাপ্ত একজন কনসালটেন্ট ছিলাম, যার একটা গ্লোরিফাইড নাম ছিল পলিসি অ্যাডভাইজার। সো আমার মানে সীমাবদ্ধতা আছে, আমার কোনো ম্যান্ডেট ছিল না, বাট আই ডিড হোয়াট আই ডিড ইন মাই মিনিস্ট্রি। বাট আমি আপনার সাথে একমত যে আপনি এগেইন মানে আপনার কথায় আপনার এক্সপিরিয়েন্সটা বোঝা যায়, আপনি আমাদের আমলাতান্ত্রিক জটিলতার হার্ট অফ দ্য প্রবলেম হিট করছেন। বেসিক্যালি আমাদের আমলাতন্ত্র যেভাবে কাজ করে, আমলাতান্ত্রিক জটিলতাটা কি? যে কোনো একটা প্রশ্ন যখন ওঠে, এই প্রশ্নটা প্রথমে একটা নোট তোলা হয়। এই নোটটা লেখে কিন্তু মানে সচিবরা লেখে না, কিন্তু আমাদের পিএ লেখে। সে লেখার পরে এটা প্রথমে একটা সিনিয়র সেক্রেটারি, তারপরে তার থেকে যায় হচ্ছে গিয়ে একটা জয়েন্ট সেক্রেটারি অথবা ডেপুটি সেক্রেটারির কাছে যায়, তারপরে জয়েন্ট সেক্রেটারি ইউজুয়ালি হয় উইং চিফ থেকে এটা যদি ওই উইংয়ের উপরে যদি আবার যদি কোনো বিভাগ থাকে বা সেখানে গিয়ে একটা অ্যাডিশনাল সেক্রেটারির কাছে যায়, তারপর সেক্রেটারির কাছে যায়। এই যে সিকোয়েন্সিয়ালিটি, যে কোনো একটা মানে মাইনর একটা চেঞ্জ একটা সিকোয়েন্সিয়ালি আগে,
অন দি আদার হ্যান্ড আমি তো মানে বাংলাদেশে আমলাতন্ত্রে কাজ করার আগে আমি জার্মানিতে আমি আমলাতন্ত্রে কাজ করছি, আমি স্ট্যান্ডার্ড ব্যাংকে কাজ করছি, সিটি ব্যাংকে কাজ করছি, নিজের ব্যবসা ছিল। ইট ইজ নট দ্যাট কমপ্লেক্স। সিম্পলি আপনি একটা ইমেল লিখে, আমি যদি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে আমার যদি আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে লজিস্টিক্সে কাজ করছি। সো আমি একটা ঘটনা বলি, সে একদিন আমাদের একটা ওয়াল তৈরি করা হচ্ছিল একটা জায়গায়, ওই ওয়ালটা পরে একটা বাচ্চা মারা গেছিলো। হ্যাঁ, সো এই ঘটনাটা যদি আমাকে রেজ করতে হয় বা আমাকে ওখানে একটা কম্পেনসেশন দিতে হবে, তাহলে আমি কি করব? আমি স্ট্রেট ওয়ে আমি অ্যাজ এ ডিপার্টমেন্ট হেড আমি সিএফওকে লিখব যে এই সিনারিও, এই আমাদের অ্যাসেসমেন্ট, আমাদের একটা কম্পেনসেশন দিতে হবে, এটা একটা পাবলিক নিউসেন্স সোসাইটি ম্যানেজ করতে হবে, ইত্যাদি ইত্যাদি। অ্যান্ড দেন আমি এখানে 5 জন রিলেটেড অফিসারকে কপি করে দিব। আমি প্রয়োজনে সিওকেও কপি করবো, বিকজ এটা একটা সিরিয়াস ঘটনা। আমি অডিটকেও কপি করে দিব। সবাইকে আমি একটা লাইনে লিখে দিব যে আমি প্রপোজ করতেছি যে এখানে 5 লক্ষ টাকার কম্পেনসেশন দিতে হবে, না হলে এটা নিয়ে অনেক সমস্যা হবে, ফ্যামিলির সাথে আমাদের নেগোসিয়েশন হয়েছে, আপনি এটা অ্যাপ্রুভ করেন। আর আমি বাকিদেরকে বলে দেবো আপনাদের কোনো ইস্যুস থাকলে লেট মি নো। ওরা কিন্তু ওদের কোনো ইস্যুস থাকলে আমাকে আবার পাল্টা দিবে যে না, এটা 5 লক্ষ টাকা দেওয়া যাবে না, তোমার কমপ্লেন্স ইস্যু আছে, অমুক সমুক তো। কিন্তু ইট ফিনিশেস ইন 30 মিনিটস অ্যাজ এ প্রায়োরিটি। কিন্তু এই বাংলাদেশের ক্ষেত্রে যেটা হবে, এটা আবার ওই যে পিএ এটা করবে, এটা আবার এক ধাপ উপরে যাবে, একজন বলবে যে না কেন এটা হবে, তো আবার ওটা নিচে আসলো, এইভাবে করে জিনিসটা 4 মাস লেগে যেতে পারে। সো এই যে আমলাতান্ত্রিকতা, এই যে ফাইল নোটশিট মুভমেন্টের ইস্যুটা, এটাকে রিফর্ম করতে হবে। যেই কারণে আমার বিগত ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনের রিফর্ম ব্যবসার উপরে কিছু মনে হয় নাই, বিকজ এইগুলো হচ্ছে কোর প্রশ্ন। আপনি আমাকে 2টা প্রশ্ন করছেন, আমি যদি বাংলাদেশে আমলাতন্ত্র নিয়ে কথা বলি, আমি এই 2টা প্রশ্নই শুরু করবো, কিন্তু ওনাদের মাথায় এগুলো খেলে নাই। এই প্রশ্নগুলো সলভ না করে দ্যার ইজ নো রিফর্ম। কিন্তু একটা বড় আমরা সংস্কারের দেখলাম, সেগুলো দরকার ছিল, আইন নীতি এগুলো থাকতে হয়। অতীতেও তো আইন নীতি কম ছিল না, কিন্তু কাজ করতে গেলে যেগুলোতে বাস্তবে সংকট তৈরি হয়, সেই সংকটের সমাধান করার সংস্কারের বিষয়গুলো তো খুব বেশি আগায় নেই। এগুলো না আমি এভাবে বুঝি, সংস্কার করতে তো আপনার কমিশন লাগে না, ইউ ক্যান জাস্ট ডু ইট। ঠিক আছে, আপনি সিম্পলি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অথবা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আপনি একটা অফিস অর্ডারে বলে দিবেন যে শতভাগ ইমেলের মাধ্যমে হবে বা এইভাবে অ্যাপ্লাই হবে, অ্যান্ড দেন আমাদের সচিবালয়ের নীতিমালা আছে, ইউ জাস্ট চেঞ্জ ইট অ্যান্ড ইউ জাস্ট ডু ইট। অফকোর্স তারা বলবে যে আমাদের এখন 2টা ডিজিটাল সিস্টেম আছে, একটা হচ্ছে ই-নথি বেসিকলি এই যে ফিজিক্যাল ম্যানুয়াল কাগজের আমলাতন্ত্র, এটার একটা ডিজিটাল সংস্করণ, ওইটা ঠিক সেটা আবার ওই একই প্রক্রিয়া নিচে নামার উপরে ওঠে। সো এই যে আমি যেটা বলি যে বাংলাদেশের মানুষ তো আমরা তো আসলে অত বুদ্ধিমান কোনো রেস না, আমরা ম্যানেজমেন্ট ভালো পারি না, এটা বোঝা যায়, আমাদের এয়ারপোর্টে নামলেই বোঝা যায়। ইউ হ্যাভ টু ফলো গ্লোবাল স্ট্যান্ডার্ড। আর গ্লোবাল স্ট্যান্ডার্ড আপনি ভেরি সিম্পল, ইউজ ইমেলস। ঠিক আছে, সো এগুলাই আমি মনে করি যে প্রকৃত সংস্কার। আমি একটু আগে আপনার সাথে কথা বলতেছিলাম যে সংস্কারে আপনার 500টা আইটেম ঠিক করতে হবে না, আপনি যেগুলো এখন বলি লিভারেজ আছে, ছোট মানে মেজর কিছু জিনিস যেগুলো কালচারাল চেঞ্জ জেনারেট করে। সো এইটাই ইমেলকে ইন্ট্রোডিউস করা। আমি যখন একটা জয়েন্ট সেক্রেটারির সাথে কথা বলি, সচিবের সাথে কথা বলি, একটা বিদেশের সাথে করে একটা কার্ড দেয়, কার্ডে লেখা আছে জিমেল, ziahasan@gmail.com। পিপল গেট শকড, জিমেল কেন একজন না, ব্যক্তিগত মেইল তো আর ইউজ করতে পারবে সরকারি, কিন্তু ওটাই তারা দেয়। হ্যাঁ, আমাকে একজন জয়েন্ট সেক্রেটারি যিনি বিদেশের সাথে ইন্টারাকশন করেন, উনি প্রাউডলি বলছেন যে দেখেন এত মেইল আসে, দেখার টাইম নেই। মেইল আসে তো তার দেখার টাইম নেই, এত মেইল আসে, দেখার টাইম নেই। সো এই জিনিসগুলোই আসলে চেঞ্জ করতে হবে। এখন বিএনপি আসছে, বিএনপি এখন ম্যানিফেস্টো নিয়ে কাজ করতেছে, এই প্রশ্নগুলো তো এখনও বিএনপি অ্যাটেন্ড করার টাইম পায়নি, বাট আই হোপ বিএনপি ইন কোর্স অফ টাইম এই ক্রিটিক্যাল প্রশ্নগুলো অ্যাটেন্ড করবে। কিন্তু যেটা দেখা যাচ্ছে, বিএনপির হাতে একটা বড় কর্মসূচি, বিএনপি দাবি করছে যে আমরা আমাদের বেকারত্ব কমাতে তারা একটা বড় জব ক্রিয়েট করবে, নানান সেক্টরে তারা কথা বলেছে। এই কাজগুলো তো আসলে শেষ পর্যন্ত এন্ড অফ দ্য ডেতে যে কিন্তু এই সরকারি আমলা প্রসেসের ভেতরেই করতে হবে। যদি সরকারি আমলারা তাদের সেই ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডের মানে একটা কলোনিয়াল মাইন্ডসেটের মধ্যে থাকে, তাহলে তো এই বিএনপি আমার তো মনে হয় খুব বেশি সামনে যেতে পারবে না, তার সদ ইচ্ছা থাকলেও তো পারবে না। আই এগ্রি উইথ ইউ, পারবে না। কারণ আপনি যখনই বিএনপি যে রিফর্ম এজেন্ডাগুলো আছে, বিএনপি যে ম্যানিফেস্টো এজেন্ডাগুলো আছে, এগুলো ইমপ্লিমেন্ট করতে গিয়েই
এই প্রশ্ন দেখবে যে সবকিছু স্লো হয়ে গেছে। এই প্রশ্ন ইমপ্লিমেন্ট করতে গিয়ে দেখবে যে আমরারা পারসেপশন ম্যানেজ করে। বিএনপি বলছে যে আমরা লেটস এ ফ্যামিলি কার্ড, হ্যাঁ, একটা সার্টেন নাম্বারকে দেওয়া যায়। বিএনপি এটা মানে প্রায়োরিটি হিসেবে ডিল করছে। তো এই ধরনের কিছু জিনিস হয়তো হবে, কিন্তু বিএনপি ম্যানিফেস্টো তো শত শত জিনিস আছে, এগুলো একটা পর্যায়ে আটকায় যাবে। সো দিস ইজ হোয়াট আই আন্ডারস্ট্যান্ড, যে আমলাতন্ত্রকে মৌলিকভাবে সংস্কার করার বাদে বিএনপির ম্যানিফেস্টো ইমপ্লিমেন্টেশন পসিবল না। তো ধরেন প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ। প্রধানমন্ত্রী যদি না জানতে পারেন যে তার কোন মিনিস্ট্রিতে আসলে কি কি কাজ হচ্ছে এবং সেইটা একদম ঠিকঠাকভাবে যদি না জানতে পারেন, তাহলে কিন্তু সে আসলে মন্ত্রীদেরও তো সে মন্ত্রী, সে কিন্তু মন্ত্রীদেরও নেতৃত্ব দিতে পারবে না। তো আমাদের প্রধানমন্ত্রীর কাছে তথ্য যাওয়ার যে সিস্টেম, যে ব্যবস্থা, সেটাতে কি আসলে গুরুতর কোনো পরিবর্তন আনা উচিত? অবশ্যই আনা উচিত। আমি আপনার এখানে আস্তে আস্তেই ভাবতেছিলাম যে বেসিকলি মানে একজন প্রধানমন্ত্রী যদি এখন অপারেশনে চলে যাইতে হয়, এটা ওনার পক্ষে এটা পসিবল না। সো প্রধানমন্ত্রী উনি স্ট্র্যাটেজি সেট করবেন, যেটা উনি করতেছেন, এবং সেটা আমলাতন্ত্র এক্সিকিউট করবে। তো ইনফরমেশন পৌঁছানোর জন্য যে টুলসগুলো দরকার, সেটা কিন্তু আমাদের আমলাতন্ত্রে নাই। এবং বিএনপির ইনিশিয়াল যে 6 মাসের এজেন্ডা, তারেক রহমান সাহেবের মাননীয় প্রধানমন্ত্রীর 6 মাসের যে এজেন্ডা, সেটা হচ্ছে ম্যানিফেস্টো ইমপ্লিমেন্ট করা। তো এই ম্যানিফেস্টো ইমপ্লিমেন্ট করতে গিয়ে আমি যদি বেস্ট কেস সিনারিও ধরি, যে ম্যানিফেস্টো ইমপ্লিমেন্ট করতে গিয়ে ওনারা দেখবেন যে কোথায় কোথায় আটকাইছেন, এবং আমি এক্সপেক্ট করি ওই আটকানোর জায়গাগুলোতে ওনারা সেই রিয়ালাইজেশন থেকে আমি কোথায় কোথায় আটকাইলাম কিছু পরিবর্তন আনবেন। আর সমাজের সাথে ইন্টারাকশনের জিনিসটার কিন্তু রাজনীতিবিদদের সাথে এই সোসাইটির মেইন ব্যারিয়ারটা কিন্তু আমলাতন্ত্র। আজকে বিএনপি যদি বলে যে আমি 10 লক্ষ লোককে স্কিল শেখাবো, ট্রেনিং দেওয়াবো, এটা কিন্তু তারেক রহমান সাহেব ইজ নট আস্কিং এভরিওয়ান। ন্যাচারালি উনি হয়তো বা এনএসডি এর চেয়ারম্যানকে রেখেছেন, উনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে রেখেছেন, উনি আরও কিছু সচিবকে রেখেছেন। সো ওনাকে আমলাতন্ত্রে বেঁধে ফেলবে। কিন্তু সমাজের মধ্যে যে এটার বিভিন্ন সলিউশন আছে, ওনার পক্ষে এটা জানা অ্যাটলিস্ট এই মুহূর্তে সম্ভব হবে না। ওভার এ কোর্স অফ পিরিয়ড উনি হয়তো বা দেখবেন যে হচ্ছে এখানে আটকাই গেছি, আস্তে আস্তে ওনারা হয়তো রিচ আউট করবেন। ওনাদের ব্যক্তিগত স্ফেয়ারে যারা আছে তারা হয়তো রিচ আউট করতে পারছে। ওখানে যদি ব্রিলিয়ান্ট একটা মানুষ থাকে, উনি ব্রিলিয়ান্ট একটা আইডিয়া দিয়ে হয়তো বা কিছু করে নিয়ে আসবেন। কিন্তু জিয়া ভাই, এটা তো আসলে ব্রিলিয়ান্ট মানুষেরও আসলে প্রসঙ্গ না, বিষয়টা আসলে ম্যানেজমেন্ট। ধরেন আমেরিকায় যখন সরকার পরিবর্তন হচ্ছে, সে কিন্তু তার মতো করে সরকারি সচিব সহ সে নিয়ে যাচ্ছে যে কি পয়েন্টগুলোতে আমার দরকার। সেখানে কিন্তু আসলে বলা হচ্ছে না যে পলিটিসাইজড হচ্ছে, না, বিচারক চেঞ্জ হচ্ছে, পলিটিসাইজ হচ্ছে, আমরা শুনিনি কখনো এটা বলছে তারা। তাহলে সেখানে কিন্তু একটি পদ্ধতি আসলে গড়ে উঠছে, এবং সেই পদ্ধতির ভেতরে ডোনাল্ড ট্রাম্প ভালো খারাপের মন্দের বিষয় না, তা সে সিদ্ধান্ত নিতে পারতেছে যে আমার এটা করা উচিত কি উচিত না। আর কি সেইখান থেকেই সে ইরানে হামলা করবে কি করবে না, কিউবা অ্যাটাক করবে কি করবে না, ভোরবেলায় ভেনেজুয়েলাতে প্রেসিডেন্টে তুলে নিয়ে আসবে কি আসবে না, সেই বিষয়গুলো কিন্তু তারা সেট করতেছে। ফলে এইখানে কিন্তু একটা ধরেন প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার যে লাইন বা তার কাছে যাওয়ার যে তথ্য, সেখানে একটা সুনির্দিষ্ট এখানে একটা পথ পদ্ধতি থাকতে হবে। সেটা বিদ্যমান আমলাতন্ত্রের ভেতর দিয়েও করা যেতে পারে, কিংবা ধরেন বাইরে থেকে সে যাদের মনে করে যে এই লোকগুলো আমার জন্য গুরুত্বপূর্ণ, তাদের দিয়েও করতে পারে। কিন্তু যে বাস্তবতা গত 55 বছর ধরে এখানে আছে, সেই বাস্তবতার আমলাতন্ত্র দিয়ে আমার মনে হচ্ছে যে এটা খুব কঠিন বা হবে না হয়তো। না, এক্স্যাক্টলি এই যে প্রবলেমটা আপনি আইডেন্টিফাই করলেন, এই প্রবলেমটার একটা সলিউশন কিন্তু গ্লোবালি দাঁড়ায় গেছে। সেটা হচ্ছে যে আজকে যখন আমেরিকান প্রেসিডেন্ট ক্ষমতায় যায়, হি ব্রিংস হিজ স্টাফ অফিস। আমরা কিন্তু পাল্টায় না, আমেরিকাতেও পাল্টায় না, বাংলাদেশেও পাল্টায় না, আমরা কিন্তু কন্টিনিউ করতে থাকি। তাহলে আমলাতন্ত্র বেসিক্যালি একটা এক্সিকিউশন সিস্টেম, আমলাতন্ত্র একই সাথে একটা রুলস এনফোর্সিং সিস্টেম। অন্যদিকে পলিটিক্যাল লিডারশিপ, পলিটিক্যাল গভর্নমেন্ট যেটা আসে, সে কিন্তু তার পিপুলের ম্যান্ডেট নিয়ে আসে। সেই পিপুলের ম্যান্ডেট নিয়ে যে কাজগুলো পলিটিক্যাল লিডারশিপ করতে চায়, সেইটা আমলাতন্ত্রের সাথে যে ইন্টারফেসে পলিটিক্যাল এবং আমলাতন্ত্রের মাঝখানে আরেকটা অফিস কাজ করে, এটা হচ্ছে স্টাফ অফিস। সো আজকে আমেরিকান প্রেসিডেন্টের যখন যায়, উনি বিশাল বড় একটা স্টাফ অফিস নিয়ে যায়, প্রত্যেকটা মন্ত্রীর একটা স্টাফ অফিস থাকে। সো আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দেখছি আমাদের আসিফ নজরুল সাহেবকে আমার একটা নিঃসঙ্গ মানুষ মনে হয়েছে।
সো দেয়ার আর লেটস আমাদের 10টা উইং আছে, 10টা উইংয়ে 10টা উইং চিফ আছে, একজন সচিব আছে। সো লেটস আমরা এখন 30 জন অ্যাডমিন অফিসার, এখানে ডেইলি লেটস 50 to 60 এজেন্ডা আছে। ইট ইজ ইম্পসিবল ফর হিম উনার এতগুলো এজেন্ডা ডিল করা, কিন্তু করতে হবে তো, উনি তো মন্ত্রী, রাইট? প্রত্যেকটা জিনিস ইজ অ্যাজ ইকুয়াল। দেন ইউ হ্যাভ ইউর স্টাফ অফিস, যেই স্টাফ অফিস উনার যে ভিশনগুলো দেয়, যেই স্টাফ অফিস সোসাইটির সাথে ইন্টারাকশন করে যে ওকে এই প্রবলেমগুলো যেগুলো আসছে সেটার পিপলের পার্টিসিপেশন ইস্যুটা কি, অ্যান্ড দেন এই স্টাফ অফিস তখন এক্সিকিউশন করে না, সে একটা ড্যাশবোর্ড হিসেবে কাজ করে, ড্যাশবোর্ড হিসেবে এক্সিকিউটিভ সিস্টেম ব্যুরোক্রেসির সাথে কাজ করে। সো উই আর ক্লিয়ারলি লুকিং অ্যাট এ প্রবলেম যেটার সলিউশন গ্লোবালি দাঁড়াই গেছে, কিন্তু বাংলাদেশে এখন এই চিন্তাটা আসে নাই। এটা আজকে স্টাফ অফিসের কনসেপ্ট ভারতে আছে, সিঙ্গাপুরে আছে, আমেরিকাতে আছে, সকল মেজর দেশে স্টাফ হয়। মালয়েশিয়াতে একজন মন্ত্রী 15-16 জন লোকের টিম নিয়ে ঢুকে। সো আজকে একজন মন্ত্রীর সাথে 2 জন পিএস থাকে, 2টা পিএসসি হচ্ছে ডেপুটি সেক্রেটারি, তারও আমলাতন্ত্র থেকে আসে, এবং হি ইজ এ ভেরি জুনিয়র অফিসার। মোস্ট কেসে হিস্টোরিক্যালি বাংলাদেশের ডেপুটি সেক্রেটারি পিএম মন্ত্রী টোল কালেক্টর হিসাবে কাজ করে, অথবা ভালো ভালো পিএস হলে তারা ভালো কাজ করে। কিন্তু দিস পিএস ইজ নট এনাফ, ইউ হ্যাভ টু হ্যাভ এ কমপ্লিট স্ট্রং স্টাফ অফিস, যে মিনিস্টারের প্রত্যেকটা মেইল ডিল করবে, যে ফিল্টার করবে, যে সচিবদের সাথে ইন্টারাক্ট করবে, যে গতদিন মিনিস্টার এই জিনিসগুলো বলে গেছে, এটার রেজাল্টটা কী আমি মিনিস্টারকে জানাবো, সে ফাইল রেডি করে দেবে। সো আমি যেটা দেখেছি সেখানে একজন মন্ত্রীর 2 জন পিএস থাকে, আমি একজনকে দেখছি, সেখানে একজন এও থাকে, একজন পিও থাকে। দিস ইজ নাথিং। মানে একটা মন্ত্রণালয়ের যে হিউজ ভলিউম অফ কাজ, এটা আলটিমেটলি দে ফেইল। এবং সবচেয়ে দুঃখজনক, আমি খুব ক্লোজলি আওয়ামী লীগ সরকারের রিজিমটা মিনিস্ট্রিতে সাংবাদিকতা করতে যে দেখেছি যে মন্ত্রীর যিনি পিএস থাকেন অ্যাডমিন থেকে আসে, এপিএস পলিটিক্যাল লোক নিয়োগ দেওয়া হয়, ওখানে একজন পিও থাকে, পার্সোনাল অফিসার। এই পিও ভদ্রলোক কি আসলে সব কিছু লিখে দেয়, এবং মানে ধরেন 2014 সালে যে নোটশিট লেখা হচ্ছে, এইটা হয়তো দেখা গেল 1992 সালে লেখা হয়েছিল, সেখানে কপি করতেছে। সচিব সাহেবের ক্ষেত্রে তাই, তার যে পার্সোনাল অফিসার তিনি লিখে দিচ্ছেন, এবং এই যে যে ধারাবাহিকতা, বানানো ঠিক করে দেখছে না যে বানানে ভুল আছে কিনা, বা আমি যে ভাষা লিখছি, মান ভাষা লিখছি, কিংবা ধরেন যে ভাষায় লিখছি ওই ভাষা বাংলাও কেউ বলে না। মানে আপনি সরকারি ভাষা যদি খেয়াল করে দেখেন, ওই ভাষা বাংলাও কেউ বলে না, খুবই হাস্যকর। ফলে এই দিনের পর দিন এই ব্যবস্থাটা তো ধরেন যে জায়গায় ইউরোপ আমেরিকা চলে গেছে, সেই তারা এখন ইউরোপ আমেরিকার প্রত্যেকটা, আপনি যেটা বলতেছিলেন এটা সত্যি কথা, তাদের সবকিছু মেইলে তারা দিচ্ছে ওটাই চিঠি, ওটাই সরকারি আদেশ, ওটাই সরকারি আদেশ। কিন্তু আমার ওই ব্যবস্থাতে যদি আমি না যেতে পারি, তাহলে আমার তো ওর সাথে আসলে যখন আমি ফাইটও করতেছি, তখন তাকে একটা ডেটা দিতে আমার যে কত ঘাট হয়ে ঘুরে যেতে হচ্ছে। ফলে আমি তো ওই বলতে পারেন যে ওই আলোচনার পিছনে থাকি সবসময়। ট্রু, ভেরি ট্রু। আমাদের বেসিকলি ইনফরমেশন ফ্লো এবং ডিসিশন মেকিং এর যে সিস্টেমটা আপনি যেটা বললেন, যে একটা এওপিও তার এটা রেজ করে তারপর উপরে যায়, এই সিস্টেমটা অবসলিট হয়ে গেছে আজকে থেকে 50 বছর আগে। দ্যার ইজ এ ভেরি, এটার যে ন্যাচারাল যে রিপ্লেসমেন্ট হয়েছে, রিপ্লেসমেন্ট আমরা সবাই জানি, এখানে কোনো রকেট সায়েন্স নাই। ইউ জাস্ট হ্যাভ টু গো ব্যাক টু অ্যান ইমেল বেস সিস্টেম। আমি যখন স্ট্যান্ডার্ড ব্যাংকে কাজ করছি, আমি স্ট্যান্ডার্ড ব্যাংক, আমি যে কোনো অবস্থানে কাজ করছি, দ্য থিং ইজ ভেরি সিম্পল। আমাদের প্রত্যেকটা অফিসারের একটা ল্যাপটপ দেয়, এই ল্যাপটপে একটা ইমেল ইন্টারফেস থাকে, যেটা আউটলুক এক্সপ্রেস ইজ গ্লোবাল স্ট্যান্ডার্ড। সেইখানে আমার ডেইলি 20টা মেইল আসে, এই 20টা মেইলে আমার দিনের কাজ। আর আমি যদি অনেক সিনিয়র অফিসার হই, তাহলে আমার বদলে আমার পিএসের কাছে আসবে। হ্যাঁ, আমার পিএস আবার কিছু কিছু আমাকে ফরওয়ার্ড করবে, সবার কাছে ইমেল অ্যাড্রেস থাকবে না। সো there is no, this is very funny আপনি যেটা বললেন, I like this question, যে একটা এওপিও তারা এটা পড়ে, তারা এটা নোটশিট তুলে, এগুলো আসলে বাতিল হয়ে গেছে। এই সিস্টেমটাকে রিপ্লেস করে বাংলাদেশের আমলাতন্ত্রকে একটা ইমেল বেস সিস্টেমে আসতে হবে। এখানে আমি দেখি যে আমাদের সচিব উনি বসে, উনি একটা বাজখাই অফিসার, সবাইকে ডাক দিবে, সমস্ত সবাই এসে বলবে, ফাইল নিয়ে আসবে, একজন দাঁড়ায় থাকবে, স্যার এটা বলেন, ও যে আমাকে বুঝাও, একজন নোট নিবে, তারপর একজন ইয়ে করবে। ইফ ইউ ওয়ান্ট টু বুঝাইতে চাও, ইউ জাস্ট গো ব্যাক টু দ্য চেইন মেল, রুলস আর ভেরি সিম্পল। ঠিক আছে, আমি এখন তো আবার এআই চলে আসছে, সো ইউ হ্যাভ মোর ইন্টেলিজেন্ট ওয়ে টু আন্ডারস্ট্যান্ড ব্যাকলগ, আপনার কিসের উপরে দাঁড়ায়, কারেন্টলি এখানে কোথায় আসছে। আজকে কেউ যদি কোনো ঘাপলা করে, ইউ গো ব্যাক টু দ্য চেইন মেল সিম্পলি। আমি স্ট্যান্ডার্ড সুন্দর এক্সাম্পল হচ্ছে যে আমি বাইং হাউসে কাজ করছি।
সো বাইং হাউসের থেকে ডাইনামিক কোনো কিছু পৃথিবীতে এগুলো খুব প্রতিদিন পারচেস ডিসিশন নিতে হয়। সো বায়ার কবে আমাকে বলছিল যে লেটস ফেব্রিকের দাম 1.39, পরে হয়তো ভুল লেখা হয়েছে, ফেব্রিকের দাম লেখা হয়েছে 1.59, পরে প্রাইস বেশি হয়ে গেছে, ওকে গো ব্যাক টু দ্য চেইন মেইল। সো এই যে মেইল ভিত্তিক সিস্টেমের মাধ্যমে ইনফরমেশন ফ্লো, ডিসিশন মেকিং, এইটা আমাদের দেশে আমরা একটা নোটশিট কালচার এবং একটা হাতে হাতে ফাইল নিয়ে যাওয়া, এইটাকে পাল্টাতে গেলেই আপনার যেটা হবে অনেকগুলো আমলা বাতিল হয়ে যাবে, বিকজ তারা মেইলে লিখতে পারে না। এবং এটার ফলে যেটা হয়েছে, অফিস কিভাবে কাজ করে এটা যে গ্লোবাল স্ট্যান্ডার্ডাইজ কালচার, এটা বাংলাদেশে আরোপ করতে পারতেছে। এটা সবচেয়ে বড় সমস্যা যে ভাই, সেটা যে রিয়েল টাইম ডাটার সাথে আপনি কিন্তু আর্গুমেন্ট করতে যাইতে পারতেছেন না। যে ডাটার সাথে আমি আর্গুমেন্টে যাচ্ছি সেটা আমার আরো 15 দিন 20 দিনে প্রতিদিন চেঞ্জ হচ্ছে। আমি একটা জিনিস খুব ক্লোজলি ফলো করলাম যে সরকার এলো, ইরানের উপরে আগ্রাসন শুরু হলো মার্কিন ইসরায়েলের, তারপরে আমাদের এইখানে বিপিসি হঠাৎ করে আপনার একটা বার্গেনিং দিল যে 2 লিটার বেশি অকটেন আর পেট্রোল আপনি নিতে পারবেন না। আমরা খুব সমালোচনা করলাম, ভাই দেশেই তো অকটেন পেট্রোল তৈরি হয়, তুমি কেন এটার পরে এমবার্গো দিলে? এটা তো দরকার ছিল, মানুষ প্যানিক হয় তো। আর সরকার যদি এমবার্গো দেয় আরো প্যানিক হোর্ডিং করা শুরু করে। আচ্ছা, তারপরে সেগুলো কি আমাদের এই সমালোচনা শুনে 5 লিটারে নিয়ে গেল। তখন না, আপনি 5 লিটারে নিচ্ছেন কেন? তাতেও তো প্রবলেম সলভ হচ্ছে না। এরপরে সে এইটা নিয়ে গেল যে না ঠিক আছে, আমি এমবার্গোই তুলে দিলাম। যখন পলিটিক্যাল নেতারা মানে এটা টেক ওভার করলো যে না, এটা তো ঠিক হচ্ছে না, আমাদের তেলের মধ্যে ঘাটতি নেই, আমরা এটা এমবার্গো তুলে দিই। এই প্রক্রিয়ায় রিয়েল টাইম ডাটা আসতে যায় যত হ্যাসেল হলো আমি দেখলাম, তাতে ধরেন কত 8-10 দিন আপনি ঢাকা শহরে শুধু জ্যাম হচ্ছে আপনার এই পেট্রোল আর অকটেনের কারণে। আমি অনেক ক্রিটিক্যাল জিনিস দেখছি যেগুলো সিম্পলি ফাইলের মধ্যে পড়ে আছে। দ্য থিং ইজ দিস, এই প্রক্রিয়া হচ্ছে কি সবার কাজ বেড়ে গেছে। মানে আপনি একটা মন্ত্রণালয়ের ডিসিশনের মধ্যে সবগুলো তো ক্রিটিক্যাল ডিসিশন না। জেফ বেজোসের একটা খুব সুন্দর কথা আছে যে আমি ডিসিশনে দেখি যে 2 ধরনের ডিসিশন আছে, একটা হচ্ছে যে ওপেন ডোর ডিসিশন, একটা ক্লোজ ডোর ডিসিশন। সার্টেন ডিসিশন আমি ফেরত যাওয়ার উপায় নেই, এটা ক্রিটিক্যাল ডিসিশন। সার্টেন ডিসিশন আমি গেছি, আবার ভুল হলে ফেরত আসবো। সো ইভেনচুয়ালি যেগুলো মানে ডিসিশন আমার মানে ফেরত যেতে হবে, ওগুলো আমি কুইক ডিসিশন নিয়ে নেব, এটা ভুল হইলে হোক, সমস্যা নেই। কিন্তু আমাদের ছোট একটা জিনিসও ফাইলের মাধ্যমে রিলিজ হচ্ছে। আমাদের জাপান থেকে বাংলাদেশের আমাদের পরিবেশ কল্যাণ মন্ত্রণালয়ে একটা কোম্পানি, তারা আমাদের কাছে কিছু ফ্যাসিলিটি চাইছে, তারা বাংলাদেশের ট্রেনিং করায় লোক নিয়ে যাবে। সেই মেইল মানে ওরা তো মেইলের মাধ্যমে রেসপন্স করছে, ওই মেইলটা ওরা প্রিন্ট করবে, প্রিন্ট করে আবার নোটশিট তুলবে, কি যে করে না, মানে এগুলো মানে অদ্ভুত। আমি এগুলো আমার লুক, আমি আমি একটা ডাইভার্স ক্যারিয়ার মানুষ, হ্যাঁ, ভালো খারাপ যাই বলেন। আমি স্ট্যান্ডার্ড ব্যাংকে কাজ করছি, সিটি ব্যাংকে কাজ করছি, আরএমজিতে কাজ করছি। আমি এই ধরনের অদ্ভুত যদি আমার কাছে কালচারাল শকের মধ্যে হোয়াট ইজ হ্যাপনিং এখানে, দিস থিংস আর সো সিম্পল। আর কথা হচ্ছে এই জিনিসগুলোর মহা কোনো টেকনোলজিক্যাল নিয়ে আসতে হবে, গুগল স্পেসে করা যায় এগুলো এক্স্যাক্টলি তাই, মানে ফ্রিও পাওয়া যায়। আমি আপনাকে সিম্পল একটা জিনিস বলি, যেমন মনে করেন আমরা যদি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে কোনো দেশের সাথে আমাদের একটা এমওইউ করতে হবে, সো এমওইউতে একটা চেঞ্জ করতে হবে, স্যার রাশিয়ার সাথে আমাদের এমওইউ চেঞ্জ করবো, তো রাশিয়ার সাথে এমওইউ চেঞ্জ করতে হলে আমাদের কিন্তু বাংলাদেশের ব্যুরোক্রেসি কিন্তু অনেক সুন্দর মেকানিজম আছে। সো একটা এমওইউ কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, একটা রাষ্ট্রের সাথে একটা এমওইউ। সো সেখানে পররাষ্ট্রমন্ত্রীর একটা অপিনিয়ন থাকে, ল মিনিস্ট্রির অপিনিয়ন থাকে, আরও কিছুর অপিনিয়ন থাকে। তো হয় কি, ওই এমইউতে মিটিং হয়, ওই মিনিস্ট্রিগুলো থেকে একটা আনইন্টারেস্টেড অফিসার আসে, সে হয়তো এটাতে এঙ্গেজডই না, কোনোটা এঙ্গেজই থাকে, বসে তারা কেউ আগ্রহী হলে ব্যক্তিতে কথা বলে। বেশ কিছু আনরিলেটেড মিনিস্ট্রিও আসে, হ্যাঁ, কোনো ক্ষেত্রে এলে এসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও আসলো, তো তারা এসে জাজ বসে চলে যায়। হোয়াট ইউ নিড টু ডু, জাস্ট পুট ইট ইন গুগল ড্রাইভ, দিয়ে বলে দাও, কমেন্ট করো। এই ধরনের জিনিসের ক্ষেত্রে মাসের পর মাস চলে যায় টু টেক দ্য ডিসিশন, হ্যাঁ। whereas you put it in Google Drive, write a mail যে গুগল ড্রাইভে আপলোড করলাম, 24 ঘন্টার মধ্যে তোমার যদি ওপিনিয়ন না পাওয়া যায়, আমি ধরে নিব যে তোমার কোনো ওপিনিয়ন নাই। সিম্পল, ও মেইলটা পেলেই। আর মেইলের ক্ষেত্রে যেটা হয়, যে কোনো মেইল স্ট্যান্ডার্ড হচ্ছে, সেটা হচ্ছে তখন একটা ইন্ডিভিজুয়াল অফিসের উপরে দায়িত্ব আরোপ হয়ে যায়। পরে যদি ও কমেন্টটা না দেয়, ও মন্ত্রণালয় যদি ঘাপলা করে, তখন মন্ত্রী বুঝাই তোমাকে মেইল দেওয়া হচ্ছে 24 ঘন্টা তুমি দাওনি কেন। তো এই যে জিনিসগুলো মানে মেইলিং কালচারের মাধ্যমে সারা পৃথিবীর কমপ্লেক্স ব্যুরোক্রেসি রান করে, কিন্তু আমরা নোটশিটের মধ্যে রয়ে গেছি। এই নোটশিটকেও এখন রিপ্লেস করা হয়েছে যে আমাদের এই ই নথি ডি নথি নামে 2টা সিস্টেম আছে। এই 2টা সিস্টেমও একই প্রবলেম, এটা
সিম্পলি আমরা যে আমলাতান্ত্রিকতার ম্যানুয়াল সিস্টেম এটা ডিজিটাইজ করা হয়েছে। ঠিক আছে, সো আচ্ছা, তাহলে আমরা এই ধরুন 1 মাসও তো পরে নাই বিএনপির সরকার গঠন করেছে। দীর্ঘ সময় একটা ধরেন অনির্বাচিত সরকারের মাঝখানে ছিল, আইন শৃঙ্খলার পরিস্থিতিও তেমন খারাপ ছিল, খুবই খারাপ অবস্থায় ইন্টারিম সরকার ক্ষমতায় আসে। তো আমরা আসলে টাইম তো চলে যাচ্ছে, আমরা যেটাকে বলি হচ্ছে আপনার মানে বিএনপির জন্য তো আপনার হানিমুন পিরিয়ড শেষ হচ্ছে আসলে। তাহলে বিএনপির এই পরিস্থিতিতে মানে কোন দিকে নজর দেওয়া উচিত বলে মনে করেন? কারণ সামনে বিরোধী দল আছে, ভাইব্রেন্ট বিরোধী দল। আমরা আশা করব যে সংসদে যেন বা এনসিপি একটা নতুন দল, জামাত ইসলাম এতদিন এত সিট পাই নাই, যেহেতু এত সিট পেয়েছে তার তো একটা ভাইব্রেন্ট বিরোধী দল হওয়া উচিত। তাহলে কোন কোন জায়গাগুলোতে আসলে সরকারের নজর দেওয়া উচিত বলে আপনি মনে করেন? তা আসলে এই প্রশ্নটার কোনো সহজ উত্তর নাই, বিকজ দেয়ার ইজ নট এ সেক্টর আমি বলতে পারবো না যেটা গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, কিন্তু আমার জায়গা থেকে আমি যেটা বুঝি, বা বিএনপি তারেক রহমান সাহেব যেগুলোতে গুরুত্ব দিচ্ছেন, ওনারা এমপ্লয়মেন্টে গুরুত্ব দিচ্ছেন, ওনারা আইন শৃঙ্খলাতে গুরুত্ব দিচ্ছেন, এবং ওনারা কী বলে এটা বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাটাকে এটাকে আর একটু রিকভার করাতে গুরুত্ব দিচ্ছেন। কিন্তু ক্রিটিক্যালি আমি যেটা দেখি বিএনপির অ্যাপ্রোচ কারেন্টলি হচ্ছে যে ম্যানিফেস্টোটা ওনারা ইমপ্লিমেন্ট করবেন 6 মাসের মধ্যে। তারেক রহমান সাহেব এটা ইন্টারনাল কথা জনমুখে শুনছে, আমি সত্য মিথ্যা জানি না, মিনিস্টারদেরকে বলে দেওয়া হয়েছে যে 6 মাসের মধ্যে ডেলিভার করতে হবে, আদারওয়াইজ দেয়ার উইল বি চেঞ্জেস। হ্যাঁ, পরিবর্তন করবেন উনি। সো আই লাইক উনি যেভাবে কাজ করছেন, আই লাইক হিজ অ্যাপ্রোচ। উনি ইনস্টিটিউশনের মৌলিক কিছু জায়গায় হাত দিচ্ছেন, লেটসে সকালে ঠিক টাইমে যেতে হবে, উনি পিএম অফিসে বসেন না, উনি সচিবালয়ে বসেন, ইটস এ ভেরি গুড থিং টু ডু। তারপরে বিএনপি ডিরেগুলেশনে হাত দিচ্ছে, ডিরেগুলেশন খুব সিরিয়াসলি চলতেছে বাণিজ্য মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়। হ্যাঁ, তো এই জিনিসগুলোতে এখন 6 মাসের এজেন্ডা নিয়ে ওনারা কাজ করতেছেন। হানিমুন পিরিয়ডটা চলে যাবে ভেরি শিওর, কিন্তু এটার সাথে সাথেও আমার মনে হয় যেটা ওনাদের একটা ফেইলার এই মুহূর্তে, ওনারা এখনও মানুষকে প্রপারলি ইন্টিমেট করেন নাই যে আসলে কি পরিমাণ সংকটের মধ্যে বাংলাদেশ রাষ্ট্র আছে, ফিসকালি কী অবস্থায় আছে, ইনস্টিটিউশনগুলো কী পরিমাণ ভাঙা, তারপরে গিয়ে জব ক্রিয়েশনের কী অবস্থা। ধরে নিচ্ছি যে ওনারা হয়তো ধরে নিচ্ছেন যে সবাই জানে, কিন্তু আসলে কিন্তু সাধারণ মানুষ জানে না। এবং শেখ হাসিনার আমলে কিন্তু বাংলাদেশের যেই আমরা গ্রোথের যে গল্পটা, এটা কিন্তু বেশ কিছু বাবলের উপরে দাঁড়ানো ছিল, কিন্তু দেয়ার ওয়াজ এ বাবল।